আমি ন্যাশনাল ব্যাংকের মার্বেল পাথরের ঠান্ডা লবিতে দাঁড়িয়েছিলাম। হাতে আমার ছোট্ট পুরনো পার্সটা ধরা, আমার কোমর কিছুটা ঝুঁকে গিয়েছিল, ঘাড়ের ওপর বলিরেখা, কিন্তু সেদিন আমার পায়ে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। সামনের টেবিলের ওপারে আমার পুত্রবধূ রিয়ার মুখ দইয়ের মতো সাদা হয়ে গিয়েছিল যখন লোন অফিসার ফাইল দেখতে দেখতে জিজ্ঞেস করলেন, মিসেস রঞ্জন, আপনি কি এই ক্রেডিট কার্ডের বিলগুলো বুঝিয়ে বলতে পারেন? কার্ডে মোট ৭৭ লাখ টাকার বকেয়া। রিয়ার লম্বা নেলপালিশ লাগানো আঙুলগুলো তার দামি পার্সটাকে শক্ত করে আঁকড়ে ধরল, ওই পার্স যার দাম আমার পুরো মাসের পেনশনের চেয়েও বেশি ছিল। নমস্কার, আমার নাম কবিতা দেবী। আমার বয়স ৬৭ বছর। আমার কোমর একটু ঝুঁকে থাকে, চুলে বেশিরভাগই সাদা, কিন্তু হৃদয়ে এখনও জেগে আছে। আপনারা এই গল্প কোথা থেকে এবং কটায় শুনছেন অবশ্যই কমেন্টে লিখবেন। আর যদি এই রকম সত্যি গল্প শুনতে পছন্দ করেন তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। এবার শুনুন সেদিন ব্যাংকে কি হয়েছিল। রিয়া গলা ঝাড়ল। ওটা ব্যক্তিগত খরচ আমাদের বিয়ের জন্য, সে বলল। আমি হালকা হেসে মনে মনে ভাবলাম, সেই বিয়ে যেখানে আমাকে ডাকাটা পর্যন্ত জরুরি মনে করা হয়নি। আমার কণ্ঠস্বর মিষ্টি ছিল, কিন্তু প্রতিটা শব্দে বিধ ছিল। লোন অফিসার মিস ত্রিবেদী কিছুক্ষণ চুপ হয়ে গেলেন। তার কলমটা হাওয়ায় থেমে রইল। আমার ছেলে রাহুলের দৃষ্টি নিচের দিকে ছিল। সে চেয়ারে বসেছিল, কিন্তু তার ঘাড় লাল হয়ে গিয়েছিল। কলারের ওপর পর্যন্ত লাল ছোপ উঠে এসেছিল। মা, প্লিজ। তার কণ্ঠস্বর খুব ধীর ছিল, যেন গলা বুঝে আসছিল। মিস ত্রিবেদী ফাইল বন্ধ করলেন এবং পেশাদার স্বরে বললেন, দেখুন, এত বড় ক্রেডিট কার্ড বকেয়া আর আপনাদের আয় অনুযায়ী এই হোম লোন কোনো মজবুত সহ আবেদনকারী বা অ্যাপ্লিকেন্ট ছাড়া পাশ হতে পারে না। আমাদের এমন একজন মানুষের প্রয়োজন যার ক্রেডিট হিস্ট্রি নিষ্কলঙ্ক এবং যার কাছে পর্যাপ্ত সম্পত্তি আছে। তিনি থামলেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, ফর্মে লেখা আছে যে আপনারা কবিতা দেবীকে সহ-স্বাক্ষরকারী হিসেবে বেছে নিয়েছেন। মিস কবিতা, আপনার কি নিজের সম্পত্তির বিবরণ আছে? রিয়ার চোখে হঠাৎ আশার ছটা দেখা গেল। সে আমার দিকে এমনভাবে তাকাতে লাগল যেন আমি কোনো এটিএম মেশিন। রাহুল তখনও আমার দিকে তাকানোর সাহস করতে পারছিল না। আমি আমার পুরনো ঘষা ঘষা পার্সটা খুললাম, ভেতর থেকে একটা ভাঁজ করা সাদা কাগজ বের করলাম। সেটা সোজা করে ধীরে ধীরে টেবিলের ওপর রাখলাম। কাগজে শুধু কয়েকটা লাইন আর কয়েকটা বড় বড় সংখ্যা ছিল। মিস ত্রিবেদী কাগজটা তুললেন, তার ভুরু সামান্য কুঁচকে গেল। রিয়া ঝটকা দিয়ে সামনে ঝুঁকে এলো, তার ঠোঁট খোলা রয়ে গেল। এটা এটা ঠিক হতে পারে না, সে তোতলাতে তোতলাতে বলল। এতে লেখা আছে যে এনার মোট সম্পত্তি ২,৬৪,০০,০০০। আমি শান্ত স্বরে বললাম, একটু বেড়ে গিয়েছে। শেষ রিপোর্টের পর মার্কেট ভালো চলছে। আসলে এখন প্রায় ২,৭৬,০০,০০০ হয়ে গিয়েছে। রাহুলের মাথা হঠাৎ আমার দিকে ঘুরে গেল। তার চোখে বিস্ময় আর কিছুটা লজ্জা ছিল। মা, কিন্তু আপনি তো সবসময় বলতেন যে আপনি শুধু পেনশন দিয়ে কোনো মতে চালিয়ে নেন। আপনি তো ওই ছোট্ট বাড়িতেই থাকেন, ওই পুরনো গাড়িই চালান, সেই পুরনো জামাকাপড়। আমি তার বাক্যটা সম্পূর্ণ করলাম। সাধারণ জামাকাপড় পরি লোকাল বাজার থেকে। হ্যাঁ, পরি, কারণ আমি আমার সম্মানকে ব্র্যান্ডের দাম দিয়ে মাপি না। মিস ত্রিবেদী কাগজটা ফেরত রেখে বললেন, মিসেস কবিতা, আপনার ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড আর প্রপার্টির ভ্যালু খুব মজবুত। আপনি যদি এই লোনের সহ স্বাক্ষর করে দেন তবে ব্যাংকের লোন পাস করতে কোনো সমস্যা হবে না। আমরা আজই অ্যাপ্রুভ করতে পারি। রিয়ার চোখে ভয়ের বদলে এবার জেল্লা এলো, যেন কেউ তাকে হঠাৎ লাইফলাইন দিয়ে দিল। সে এগিয়ে এসে আমার হাত ধরার চেষ্টা করল। মাঝি, আমি জানতাম আপনি আমাদের সাহায্য অবশ্যই করবেন। আপনি তো সবসময় বলেন যে পরিবারই সবার ওপরে, তাই না? আমি আমার হাতটা ধীরে ধীরে সরিয়ে নিলাম। আমার আঙুলগুলো সামান্য কাঁপছিল, কিন্তু কণ্ঠস্বর খুব পরিষ্কার ছিল। হ্যাঁ, পরিবারই সবার ওপরে, কিন্তু পরিবারের মানে এটাও যে ছেলের বিয়েতে মায়ের জন্য অন্তত একটা চেয়ার রাখা হবে। পরিবারের মানে এটাও যে পুত্রবধূ নিজে ফোন করে বলবে বিয়ে কবে, মেসেজে এটা লিখবে না যে শুধু স্পেশাল লোকেদের ডাকা হয়েছে। ঘরের হাওয়া যেন ভারী হয়ে এলো। রাহুল চোখ বন্ধ করে নিল। মা, আমি বুঝিয়ে বলতে পারি। আপনারা হয়তো ভাবছেন আমি কি জবাব দিয়েছিলাম। আমি কি সই করে দিয়েছিলাম, নাকি আমার আঙুলগুলো পিছিয়ে নিয়েছিল? কিন্তু আমার গল্পের আসল শুরু এখান থেকে নয়। সেদিন ব্যাংকের সেই মার্বেল পাথর লাগানো মেঝে, সেই কাঁচের দরজা, সেই ঠান্ডা হাওয়া,
সবই ৬ সপ্তাহ আগের এক দুপুরের সাথে যুক্ত ছিল, যখন আমি আমার ছোট বাড়ির পেছনের বাগানে ঝুঁকে ঘাস তুলছিলাম। আমার কোমরের ব্যথায় টান ধরছিল, আর আমি বারবার সোজা হয়ে পিঠ টিপছিলাম। বয়সের সাথে সাথে শরীর একটু একটু করে কুঁচকে যায়, ছেলেদের নজরেও আর আয়নাতেও। তখনই আমার সস্তা পুরনো স্মার্টফোনটা পকেটে কেঁপে উঠল। আমি আমার নোংরা হাত ওড়নায় মুছে ফোনটা বের করলাম। স্ক্রিনে একটা অজানা নম্বর জ্বলজ্বল করছিল। হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনে নাম ছিল রিয়া। আমি মেসেজটা খুললাম। ৩টে লাইন আমার পুরো পৃথিবী নাড়িয়ে দিল। হাই আন্টি, আমি রিয়া। শুধু জানানোর ছিল যে কাল আমার আর রাহুলের বিয়ে হয়ে গিয়েছে। খুব মিষ্টি ছোট একটা অনুষ্ঠান ছিল, শুধু আমাদের খুব ক্লোজ ফ্যামিলি আর ফ্রেন্ডসদের নিয়ে। আশা করি আপনি বুঝবেন। আমার নিঃশ্বাস যেন গলায় আটকে গেল। আমি ওই মাটির ওপরই ধপ করে বসে পড়ল। আমার হাঁটুর কাছে টমেটো গাছগুলো ঝাপসা হয়ে এলো। শব্দগুলো বদলাচ্ছিল না। কাল আমাদের বিয়ে হয়ে গিয়েছে, ছোট সেরেমনি, শুধু খুব ক্লোজ লোকের। আমি ধীরে ধীরে মেসেজটা আবার পড়লাম। মনে সামান্য আশা ছিল যে হয়তো ভুল পড়েছি, কিন্তু প্রতিবার ওই শব্দগুলোই বিনতে থাকল। আমার হাত আবার কাঁপতে লাগল। এত বছরে প্রথমবার আমার মনে হলো কেউ যেন আমার ভেতরের শূন্যস্থানকেও খুঁড়ে বের করে নিয়েছে। সন্ধে পর্যন্ত আমি খুব একটা কথা বলল না, শুধু উনুনে চা বসালাম। গ্যাস বন্ধ করতেও ভুলে গেল। তখনই ফোনের ঘণ্টা বাজল। এবার স্ক্রিনে আমার মেয়ে আরতির নাম ছিল। মা, তোমার গলা কেমন যেন লাগছে, সব ঠিক আছে তো? আমি কোনো সাজানো কথা ছাড়াই সরাসরি পুরো বিষয়টা শুনিয়ে দিল, যেন অন্য কারো গল্প শোনাচ্ছি। আরতি, আজ রাহুলের বিয়ে হয়ে গিয়েছে। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে। শুধু ক্লোজ লোকেদের ডেকেছিল, আর আমি ক্লোজ ছিল না। ওপাশে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা রইল। তারপর তার গলা ভারী হয়ে এলো। এটা তো স্রেফ অন্যায় মা, এটা শুধু ভুল নয়, এটা জেনে বুঝে করা হয়েছে। আমি ধীর গলায় বললাম, হয়তো তারা শুধু ছোট করে বিয়ে করতে চেয়েছিল, বেশি ঝামেলা চায়নি। আরতির গলা চড়ে গেল। ছোট বিয়ের মানে এটা নয় যে মাকেই বাদ দিয়ে দাও। বাবা বেঁচে থাকলে কি রাহুল ওনাকেও বলতে পারত যে শুধু স্পেশাল লোকেদের ডেকেছে? আমার চোখের সামনে সাথে সাথেই আমার স্বামীর মুখটা ভেসে এলো। তার হাসি খুশি মুখ, তার পরিশ্রমী ক্লান্ত শরীর, তার সেই অভ্যেস যে প্রতি মাসের শেষে ২০০ টাকা অন্তত আমার হাতে রেখে দিত। বলতো, এটা তোর হাত খরচ, তুইও তো মানুষ। ১২ বছর হয়ে গেল সে চলে গিয়েছে। ৫৫ বছর বয়সে হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছিল। রাহুল নিজে ফোন করেছিল কি? আরতি জিজ্ঞেস করল। আমি নিঃশ্বাস ফেলে বললাম, না, শুধু রিয়ার মেসেজ এসেছিল। সে লিখেছে, আশা করি আপনি বুঝবেন। হয়তো আমি সত্যিই বুঝতে পারছি। হয়তো আমার জন্য শুধু এটুকুই জায়গা বাকি আছে, বুঝতে থাকা। আমি এক্ষুনি রাহুলকে ফোন করছি, আরতির রাগের মাথায় বলল। না, আমি দ্রুত তাকে থামালাম। আমার নিজের কানেই নিজের গলা অচেনা লাগল। তুই করিস না। তুই যদি বলিস, তবে পরে ওরা বলবে যে মা তো ঠিকই ছিল, বোনই তাকে ভড়কিয়েছে। আমি আর কোনো বদনাম শুনতে পারব না। রাতে আমি বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইলাম। পাশের দেওয়ালে পুরনো ছবিগুলো টাঙানো ছিল। একটায় রাহুল ছোটবেলা কাদামাখা অবস্থায় হাসছে, অন্যটায় তার বোর্ড পরীক্ষার ছবি। একটায় আরতির বিয়েতে রাহুল আমার সাথে নাচছে। একটায় আমরা চারজন, আমি, আমার স্বামী, রাহুল আর আরতি, পুরনো নিমগাছের নিচে বসে হাসছি। আমি ধীরে ধীরে বিড়বিড় করে নিজেকেই জিজ্ঞেস করলাম, আমি কবে এত অপাংতেয় হয়ে গেল যে আমাকে ছাড়াও সবার ক্লোজ ফ্যামিলি পূর্ণ হয়ে গেল? দেওয়ালের ছবিগুলো কোনো জবাব দিল না। আমার স্বামীর মৃত্যুর পর আমি সরকারের কাছ থেকে বীমা আর গ্র্যাচুইটির ভালো টাকা পেয়েছিল। সেই সময় রাহুল কলেজে পড়ছিল, আরতির বিয়ে সামনে ছিল, বাড়ির কিস্তি চলছিল। সবাই ভেবেছিল আমি সেই টাকাটা সাথে সাথেই বাচ্চাদের উপর উড়িয়ে দেব, কিন্তু আমি তা করেনি। আমি সেই টাকার বেশিরভাগ অংশ ব্যাংকে ফিক্সড ডিপোজিট আর কিছু বিশ্বস্ত মিউচুয়াল ফান্ডে লাগিয়ে দিল। বাকিটা দিয়ে বাড়ির লোন চুকিয়েছিলাম, বাচ্চাদের পড়াশোনা করিয়েছিলাম। কিন্তু যে জমানো পুঁজি বাকি ছিল তার পুরো তথ্য আমি শুধু একজন মানুষকে দিয়েছিলাম, আমার ফিনান্সিয়াল অ্যাডভাইজার বার্মাজিকে। রাহুল আর আরতি দুজনকেই আমি শুধু এইটুকুই বলেছিলাম যে বুড়ো বয়সের জন্য সামান্য কিছু সঞ্চয় আছে। আমি চাইনি আমার ভালোবাসা কখনো আমার টাকা দিয়ে মাপা হোক। আমি চেয়েছিলাম আমার বাচ্চারা আমাকে এই জন্য মনে রাখুক যে আমি তাদের মা, এই জন্য নয় যে আমার কাছে কটা শূন্য আছে। বিয়ে সংক্রান্ত মেসেজ আসার ৮ দিন পর সন্ধ্যার সময় ফোন আবার বাজল।
এবার স্ক্রিনে পরিষ্কার লেখা ছিল রিয়া বউ। মন চাইল ফোনটা আছাড় মারি, কিন্তু রিসিভ করলাম। হ্যালো আন্টি, কেমন আছেন আপনি? তার গলায় কৃত্রিম মিষ্টতা ছিল। ঠিক আছে, আমি নির্লিপ্ত স্বরে বললাম। তুমি কেমন আছো? আমরা তো খুব ভালো আছি, সে হেসে উঠল। বিয়ে তো একদম স্বপ্নের মতো ছিল, সব আমাদের মনের মতো। আপনি থাকলে আরও ভালো হতো, কিন্তু আপনি তো আমাদের সিম্পল শান্ত লাইফ পছন্দ করেন না। এত ভিড়ে আপনি অস্বস্তিতে পড়তেন। সে কি করে ঠিক করে নিল যে আমি কি পছন্দ করি তা আমি নিজেও জানতাম না। আমি কিছু বললাম না। যাই হোক, আমি আসলে আজ একটা খুব ভালো খবর দেওয়ার জন্য ফোন করেছি। সে দ্রুত প্রসঙ্গ পাল্টাল। আমরা একটা দুর্দান্ত বাড়ি দেখে ফেলেছি। রাজবিহার এনক্লেভে 4টে বেডরুম, মডিউলার কিচেন, কাঠের মেঝে, ব্যালকনি থেকে পুরো বাগান দেখা যায়। একদম স্বপ্নের মতো। রাহুল তো ওখানেই দাঁড়িয়ে বলছিল, এই বাড়িটাই আমার হওয়া উচিত। আপনি তো বুঝতেই পারছেন, তাই না? আমার বুকে একটা হালকা বোঝা চেপে বসল। আমি বুঝছিলাম কথা কোন দিকে যাচ্ছে। ভালো কথা, আমি ধীরে ধীরে বললাম। তারপর রিয়ার গলা সামান্য নরম হয়ে আরও বেশি মিষ্টি হয়ে গেল। শুধু একটা ছোট্ট ব্যাপার, ব্যাংকের সামান্য একটু সিকিউরিটি লাগবে। শুধু নামটুকু থাকলেই হবে। রাহুলের স্যালারি ভালো, আমারও জব স্টেবল, কিন্তু আজকাল ব্যাংক খুব স্ট্রিক্ট। আপনি যদি লোনে শুধু স্বাক্ষর করে দেন, তবে লোন সাথে সাথে পাশ হয়ে যাবে। বাড়ির দাম তো মাত্র 1,85,00,000, তেমন কিছু নয়। তেমন কিছু নয়, এই শব্দগুলো আমার কানে হাতুড়ির মতো বিঁধল। তুমি চাও আমি তোমাদের সাথে এত বড় লোনে সই করি? আরে আন্টি, আপনি তো এমনভাবে বলছেন যেন আমরা আপনার কাছে টাকা চাইছি। সে হেসে বলল, শুধু নাম দরকার, পেমেন্ট তো আমরাই করব। আপনার জন্য তো শুধু একটা সইয়ের ব্যাপার। আর তাছাড়া এগুলো তো সব নিজেদেরই ব্যাপার না। রাহুল আপনার একমাত্র ছেলে, ওর বাড়ি হওয়া মানে আপনারই বাড়ি হওয়া। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। সামনের গলিতে বাচ্চারা খেলছিল। কারো হাতে ছেঁড়া বল, কেউ পুরনো সাইকেলে দুজন চড়েছে। আমার নিজের ছোটবেলা আর আমার বাচ্চাদের ছোটবেলা চোখের সামনে ভেসে এলো। সেই দিন যখন আমরা ভাড়ার ঘর থেকে আমাদের ছোট 2 কামরার বাড়িতে শিফট করেছিলাম, আর রাহুল মেঝেতে হাত দিয়ে বলেছিল, এটা এখন আমাদের বাড়ি না মা? আমার ভাবার জন্য সময় চাই, আমি অবশেষে বললাম। রিয়ার গলা হঠাৎ তীক্ষ্ণ হয়ে গেল, মিষ্টতা গায়েব। সময় বেশি নেই আন্টি, অন্য পার্টিও বাড়ি দেখে ফেলেছে। আমাদের কালকের মধ্যে ব্যাংকে জবাব দিতে হবে। আপনি চাইলে রাত পর্যন্ত ভেবে নিন, কিন্তু আমাদের হ্যাঁ চাই। আমি কিছু না বলে কল কেটে দিল। আমার হাত হালকা হালকা কাঁপছিল। কিছুক্ষণ পর ফোন আবার বাজল। এবার রাহুল ছিল। মা, রিয়া বলল আপনি শিওর নন। সে তড়িঘড়ি বলল, দেখুন, এটা শুধু একটা ফর্ম্যালিটি। আমরা ইএমআই আরামে দিতে পারব। আমার স্যালারি আপনি জানেনই, রিয়াও ভালো প্যাকেজে আছে। আপনি না বললে আমাদের খুব খারাপ লাগবে। আমি প্রথমবার সরাসরি প্রশ্ন করলাম, রাহুল, তুই বিয়েতে আমাকে কেন ডাকলি না? ফোনের ওপাশে নিস্তব্ধতা নেমে এলো। কয়েক সেকেন্ড শুধু তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। মা, ব্যাপারটা তেমন নয় যেমনটা আপনি ভাবছেন, সে ঘাবড়ানো গলায় বলল। রিয়ার বড় অনুষ্ঠানে খুব অ্যাংজাইটি হয়। আমরা ভাবলাম শুধু খুব কাছের লোকেদের ডাকব যাতে ও কমফোর্টেবল থাকে। ওর বাবা মা এলো, 2-3 জন কাছের বন্ধু, ব্যাস। আর আমি কাছের কেউ ছিল না। সে আবার চুপ হয়ে গেল। মা, আপনি তো সবসময় আমাদের হৃদয়ে থাকেন, আপনাকে তো কিছু প্রমাণ করার দরকার নেই। তবুও যেদিন তুই 7 পাক নিচ্ছিলি, সেদিন আমার জন্য একটা চেয়ারও ছিল না। আমি ধীর ও পরিষ্কার গলায় বললাম। আর আজ তুই আমাকে সেই বাড়ির জন্য জরুরি মনে করছিস, যে বাড়িতে আমার জন্য জায়গাটুকুও থাকবে না? তার গলা হঠাৎ শক্ত হয়ে গেল। তাহলে আপনি সাহায্য করবেন না, নিজের ছেলের জন্যেও না? আমি বলিনি যে সাহায্য করব না, আমি বলেছি আমার ভাবার সময় চাই। যদি তোর কাছে আমার জন্য সময় না থাকে, তবে হয়তো আমার উত্তরেরও প্রয়োজন নেই। আমি কল কেটে দিল। সেই রাতে ঘুম একেবারেই এলো না। আমি জানালার কাছে বসে আকাশ দেখতে দেখতে ভাবলাম, আমি আমার পুরো জীবনে কতটা বুঝে গিয়েছি। স্বামীর আয় কম, বুঝে গিয়েছি। বাচ্চাদের প্রয়োজন বেশি, বুঝে গিয়েছি। প্রতিবেশীরা খোটা দেয়, বুঝে গিয়েছি। এখন ছেলে আমার জায়গায় পুত্রবধূর বাবা মাকে বসিয়ে দিচ্ছে আর আশা করছে যে আমি আবারও বুঝে যাব। সকাল হতে হতে আমার ভেতরে কিছু একটা বদলে গেল। আমি এখনও সেই ৬৭ বছরের একটু ঝুঁকে থাকা মাই ছিলাম, কিন্তু এখন আমার ভেতরে একটা নতুন শিরদাঁড়া টান টান হয়ে দাঁড়িয়েছিল। আমি সবার আগে আমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বর্মাজিকে ফোন করলাম। নমস্কার বিবিজি, ওপাশ থেকে তার শান্ত গলা এলো। অনেকদিন পর মনে পড়ল, সব ঠিক আছে তো? ঠিকও আছে, আবার নেইও, আমি হালকা হেসে বললাম। আপনার কাছে একটা জরুরি কথা জিজ্ঞেস করার আছে। আমি যদি কারো লোনে সহস্বাক্ষর করি আর তারা যদি ইএমআই দেওয়া বন্ধ করে দেয়, তবে আমার কি হবে? বর্মাজি কিছুক্ষণ চুপ থেকে বললেন, সোজা কথা, তখন পুরো ঋণ আপনার হয়ে যাবে।
ব্যাংক আপনার কাছ থেকে আদায় করবে। আপনার ক্রেডিট হিস্ট্রি খারাপ হয়ে যাবে, আপনার নামের প্রপার্টি আর ইনভেস্টমেন্টেও বিপদ আসতে পারে। কার লোন? আমি গভীর নিঃশ্বাস নিলাম। আমার নিজের ছেলে রাহুল আর তার নতুন বউয়ের। ওপাশ থেকে একটা ভারী নিঃশ্বাসের শব্দ এলো। আমার পরিষ্কার পরামর্শ, করবেন না বিবিজি। আপনি যেমন সাধারণ জীবনযাপন করেন তেমনই আপনার সম্পত্তি সুরক্ষিত। এই লোনের চক্কর খুব গভীর হয়। ছেলে ঠিক আছে, কিন্তু ছেলে যদি আজ আপনাকে মায়ের চোখে না দেখে শুধু গ্যারেন্টার হিসেবে দেখে, তবে সেই ছেলের পুরো দায়িত্ব নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। আমি ফোন রেখে ভাবলাম, হয়তো তিনি ঠিকই বলছেন। কিন্তু আমি শুধু না বলে শান্ত হতে পারছিলাম না। এত বছরের অপমান আর কষ্ট এত সহজে ধুয়ে যেতে পারত না। না, এবার কিছু আলাদা হবে। সন্ধ্যার সময় আরতি এলো। সে আমার মুখে ক্লান্তি আর চোখে লালিমা দেখে কিছু না জিজ্ঞেস করেই চা বসিয়ে দিল। তারপর ধীরে ধীরে বলল, রাহুল আমাকেও ফোন করেছিল, বলছিল মা ড্রামা করছে, লোনে সই করতে চাইছে না। আমি হাসলাম। আরতি আমার চোখে চোখ রেখে বলল, মা, একবার তো নিজের জন্য ভাবো। প্রতিবার তুমিই ঝুঁকে যাও। কতদিন? তারা তোমাকে বিয়েতে ডাকেনি, তারপরেও তারা তোমাকে মেশিনের মতো ব্যবহার করতে চায়। তুমি চাইলে শুধু একটা শব্দে না বলতে পারো, আমি সব সময় তোমার সাথে আছি। আমি আরতির হাত ধরলাম। আমার আঙুলগুলো রোগা হয়ে গিয়েছিল, কিন্তু সেদিন সেগুলোতে অদ্ভুত এক শক্তি অনুভব করলাম। না তো আমি বলতেই পারি, কিন্তু আমার মনে হয় শুধু না বলাটা কম হবে। এত বছর ধরে আমি শুধু ক্ষমা করে, বুঝে নিয়ে, সহ্য করে এসেছি। এবার হয়তো সময় এসেছে আমি তাদেরও কিছু শেখাই। সম্মানের আসল মানে, মায়ের দাম আর লোভের পরিণাম। আরতির চোখে হালকা চকমক দেখা গেল। তুমি কি করতে চলেছ? আমি দূরের দেওয়ালে টাঙানো রাহুলের ছোটবেলার ছবির দিকে তাকালাম, যেখানে সে চটি পরে বড় সাইকেলের পেছনে দৌড়াচ্ছিল। মনে কষ্ট ছিল, আবার আশাও ছিল। এখনও পুরোটা ভাবিনি, তবে এটুকু নিশ্চিত যে এবার আমি শুধু কেঁদে চুপ করে থাকব না। এবার আমি দাঁড়িয়ে জবাব দেব। সেই রাতে আমি আবার ফোন তুললাম। সবার আগে বর্মাজিকে মেসেজ করলাম, কাল সকালে ব্যাংকে যেতে হবে, কিছু কাগজ বানাতে হবে। তারপর আমি রাহুলের নম্বর ডায়াল করলাম। 3বার রিং হবার পর সে তুলল। মা? আমি শান্ত স্বরে বললাম, রাহুল, আমি ভেবেছি, বাড়ির লোন নিয়ে কথা বলতে হবে। যদি তুই চাস তবে কাল সকাল 10টায় ন্যাশনাল ব্যাংকে দেখা কর। তুই, রিয়া আর আমি ব্যাংকের লোন অফিসারের সামনেই সব কথা পরিষ্কার করে নি। যা করার সামনাসামনি করব, লুকিয়ে নয়। রাহুল কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ঠিক আছে মা, আমরা আসব। আর শোন, আমি ধীর কিন্তু পরিষ্কার স্বরে যোগ করলাম, কাল আমি যা বলবো সেটাই হবে আমার শেষ কথা। তারপর আমি আমার সিদ্ধান্ত বদলাব না। সে হয়তো তখন আমার কথার মানে পুরোপুরি বুঝতে পারেনি। আমি কল কেটে দিল। আলো নেভালাম আর বিছানায় শুয়ে পড়ল। আমার পিঠে ব্যথা ছিল, শরীর বুড়ো হয়ে গিয়েছিল, কিন্তু মনটা কয়েক বছর ছোট অনুভব করছিল। পরদিন সকালে যখন আমি সেই মার্বেল লবিতে আমার ঝুঁকে থাকা পিঠ নিয়ে দাঁড়িয়ে রিয়ার মুখ ফ্যাকাশে হতে দেখছিলাম, তখন আমি জানতাম এটা শুধু লোনের মিটিং নয়, এটা আমার পুরো জীবনের মোড়। আর যখন লোন অফিসার আমার সম্পত্তির রিপোর্ট দেখে বললেন, আপনার সই থাকলে এই লোন সাথে সাথে পাস হয়ে যাবে মিসেস কবিতা, তখন ঘরের হাওয়া থমকে গেল। রিয়ার হাত আমার দিকে এগিয়ে এলো। রাহুলের চোখে মিনতি ছিল, আর আমি ভেতর থেকে একদম শান্ত ছিল। হয়তো আপনারা ভাবছেন আমি কি করলাম, সই কি করলাম নাকি হাত সরিয়ে নিলাম। এটা জানার জন্য আপনাদের পরের অংশটা শুনতে হবে। সেখান থেকেই গল্প আসল মোড় নেয়, যেখানে এক বয়স্ক, কিছুটা ঝুঁকে থাকা মা প্রথমবার নিজের কোমর পুরোপুরি সোজা করে দাঁড়ায়। ঘরে নিস্তব্ধতা ছিল, মিস ত্রিবেদীর গলা একাই পরিষ্কার শোনা যাচ্ছিল। তাহলে মিসেস কবিতা, আপনি কনফার্ম করছেন যে আপনি এই লোনের সহস্বাক্ষর করবেন? শুধু এখানে আর এখানে সই করে দিন। তিনি কাগজগুলো আমার দিকে এগিয়ে দিলেন, সাথে নীলকালির একটা কলম। রিয়া প্রায় চেয়ার থেকে উঠেই পড়ল। তার মুখে সেই মেকি আপন ভাব ফিরে এলো। মাজি, চলুন না তাড়াতাড়ি করে নি, তারপর আমরা সবাই মিলে নতুন বাড়ির গ্রিন টি পার্টি করব, আপনারই রান্নাঘরে। আমি তার কথা মাঝখানেই থামিয়ে দিল। আগে একটা কথা পরিষ্কার করে নি রিয়া বেটি, তোমার জন্য ক্লোজ ফ্যামিলি কারা? সে চোখের পলক ফেলল, একটু ঘাবড়ে গেল। কি বলতে চাইছেন মাজি? মানে এই যে বিয়েতে আমার জন্য একটা চেয়ারও ছিল না, সেখানে কাদের তুমি ক্লোজ লিখেছিলে? তোমার মা বাবা, তোমার বোনেরা, তোমার কলেজের বন্ধু, অফিসের সহকর্মী? রিয়ার নজর ফাইলের উপর আটকে গেল। রাহুল অস্থিরভাবে চেয়ারের হাতল ধরল। মা, প্লিজ এখন এই সব। আমি তার মুখের দিকে তাকালাম।
আমার আওয়াজ খুব ধীর ছিল, কিন্তু এতটাই পরিষ্কার যে ডেস্কের উপর রাখা কাচের পেন স্ট্যান্ডটাও যেন শুনতে পাচ্ছিল। রাহুল, তোর প্রশ্ন ছিল না যে আমি সাহায্য করব কিনা? জবাব শোনার সাহস থাকলে বসে থাক, নয়তো বাইরে যেতে পারিস। সে চুপচাপ বসে রইল। হয়তো প্রথমবার সে আমার মুখে এত কঠিন কথা শুনল। আমি মিস ত্রিবেদীর দিকে তাকালাম। ম্যাডাম, আপনি জিজ্ঞেস করেছিলেন না যে আমি এই লোনে সই করব কিনা? হ্যাঁ, তিনি গম্ভীরভাবে বললেন। আপনার সইয়ে পুরো ফাইল ক্লিয়ার হয়ে যাবে। আমি কলমের দিকে তাকালাম। আমার হাতের আঙুলগুলো সরু, সামান্য বেঁকে গিয়েছে। গাঁটগুলোতে প্রতি শীতে ব্যথা হয়। আমি কলম তুললাম, ক্যাপ খুললাম আর কাগজের সেই অংশে রাখলাম যেখানে আমার নাম ছাপা ছিল। সহ আবেদনকারী কবিতা দেবী। রিয়া দম আটকে ফেলল। রাহুলের ঠোঁট হালকা ফাঁক হয়ে গেল। আমি ধীরে ধীরে কলমটা আবার মেঝের ওপর রেখে দিল। না ম্যাডাম, আমি সই করব না। চেয়ারের ঘষ্টানি শব্দের মাঝে রিয়া প্রায় লাফিয়ে উঠে দাঁড়াল। আপনি এইভাবে কিভাবে মানা করতে পারেন? আমরা তো ভাবছিলাম যে... আমি তার দিকে না তাকিয়েই বললাম, সমস্যা এটাই রিয়া, তুমি সবসময় ভেবেই নিয়েছ যে আমি কি করব। জিজ্ঞেস করার প্রয়োজন মনে করনি। বিয়েতেও তুমি এটাই ভেবেছিলে যে আন্টি বুঝে যাবে। আজ প্রথমবার আমি বলছি, তুমি ভুল ভেবেছ। রাহুলের গলা ধরে এলো। মা, আমাদের সত্যি এই বাড়ির দরকার। রিয়া সবসময় বড় বাড়িতে থেকেছে, ওর ছোট জায়গায় ভালো লাগে না। আর আমিও ভেবেছিলাম বিয়ের পর ওকে একটা ভালো স্ট্যাটাস দেব। আর আমার জন্য? আমি সরাসরি জিজ্ঞেস করলাম, আমার প্রয়োজন তোর কবে মনে পড়ল রাহুল? যখন তুই প্রথম স্যালারি পেয়েছিলি তখন, নাকি যখন তুই বিয়ের তারিখ ফাইনাল করলি তখন? সে নিচের দিকে তাকালো। মা, আমি ভুল করেছি মানছি, কিন্তু এখন যা হয়ে গেছে তা তো বদলানো যাবে না। ভবিষ্যতের জীবন তো সাজাতে পারি। আপনি শুধু একটা সই করে দিন, আমরা ইএমআই ঠিক সময় মতো দেব। আপনাকে কখনো বিরক্ত... ব্যাস, আর টাকার কথা বলিস না। আমি সারা জীবন তোর পেট ভরার জন্য জিনিস বিক্রি করেছি, নিজের প্রয়োজন কাটছাট করেছি। আজ আমার কাছে সামান্য কিছু টাকা আছে, তার মানে এটা নয় যে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোর সিদ্ধান্তের গ্যারান্টার হব। আমি মিস ত্রিবেদীর দিকে তাকালাম। ম্যাডাম, আপনি পেপার রেখে দিন, আমি এই লোন থেকে নিজের নাম কাটিয়ে নিচ্ছি। যদি কোনো ফর্ম ভরতে হয় আমি ভরে দেব, কিন্তু আমি এই ঋণের ভাগিদার হব না। মিস ত্রিবেদী ধীরে ধীরে মাথা নাড়লেন। তার চোখে এক ধরনের মমতা ছিল, হয়তো নিজের বাবা মায়ের কথা মনে পড়ছিল। ঠিক আছে মিসেস কবিতা, আমরা সহ আবেদনকারী ছাড়া এই ফাইল এগোবে না। মিসেস রঞ্জন, মিস্টার রাহুল, আপনাদের হয় অন্য কোনো সহ আবেদনকারী খুঁজতে হবে অথবা লোনের পরিমাণ কমাতে হবে। রিয়া রাগে কাঁপতে লাগল। আপনি জানেন তো এই বাড়ির সুযোগ আর আসবে না, আমরা এত ভালো সোসাইটি আর পাব না। আপনি নিজের ছেলের বাড়ি কেড়ে নিচ্ছেন। আমি উঠে দাঁড়ালাম। শরীরের হাড়গুলো কড়কড় করে উঠল, কিন্তু কোমর সোজা রইল। আমি কারো বাড়ি কেড়ে নিচ্ছি না রিয়া, আমি শুধু আমার শেষ বয়সের ছাদটা বাঁচাচ্ছি। আর যে বাড়ির ভিতে মায়ের অপমান জমা থাকে সেই বাড়ি কয়েক বছরে এমনিতেই ভেঙে যায়। আমি আমার সেই কাগজের স্টেটমেন্টটা তুললাম, ভাঁজ করলাম আর পার্সে রেখে দিল। রাহুল ধীরে ধীরে বলল, মা দাঁড়াও, আমরা কথা বলতে পারি। রাহুল, আমি শেষবার তার দিকে তাকালাম। যখন তুই ক্লোজ ফ্যামিলির নামের লিস্ট বানিয়েছিলি তখন কথা বলার সময় ছিল, আজ শুধু আমার সিদ্ধান্ত। আমি অনেক শুনেছি, অনেক বুঝেছি, এখন শুধু নিজের জন্য ভাবব। আমি দরজার ঠান্ডা হাতলটা ছুলাম। আমার আঙুল সামান্য কাঁপল। কিন্তু আমি দরজা খুললাম আর বাইরে বেরিয়ে এলো। বাইরে অক্টোবরের রোদ, হালকা সোনালি ছিল, বাতাসে হালকা হিম। আমি একটা লম্বা নিঃশ্বাস নিলাম। প্রথমবার মনে হল ফুসফুসে শুধু হাওয়া নয়, সাহসও ভরছে। আমি সরাসরি বাড়ি গেল না, পথে একটা ছোট মন্দিরের সামনে থামলাম। সিঁড়িতে বসে পড়ল। লোক আসছিল, যাচ্ছিল, কেউ প্রসাদ নিচ্ছিল, কেউ হাঁটু গেড়ে সিঁড়ি দিয়ে উঠছিল। আমি শুধু চুপচাপ বসে রইল। আমার হাতের শিরাগুলো ফোলা ফোলা দেখা যাচ্ছিল। বয়সের সাথে শরীর ছোট হয়ে যায়, কিন্তু কখনো কখনো কষ্ট এত বড় হয়ে যায় যে পুরো মানুষটাকে ছোট মনে হতে থাকে। আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কি খুব কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেললাম? আমার কি সই করে দেওয়া উচিত ছিল, যাতে রাহুল আর রিয়া খুশি হতো? তখনই মাথায় সেই হোয়াটসঅ্যাপ মেসেজটা ঘুরতে লাগল। কাল আমাদের বিয়ে হয়ে গিয়েছে, শুধু খুব ক্লোজ লোকেদের নিয়ে। আমি চোখ বন্ধ করলাম আর ধীর স্বরে বললাম, যারা আমার হৃদয়ের চেয়ার খালি ছেড়ে দিয়েছে তাদের জন্য আমি আমার পকেট কেন খালি করব? সন্ধেবেলা বাড়ি পৌঁছলাম। বাড়িতে নিস্তব্ধতা ছিল। পুরনো দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ, গ্যাসের হালকা গন্ধ, রান্নাঘরে শুকনো ডালের ঘ্রাণ। আমি চা বানালাম,
কিন্তু আধ কাপও খেতে পারল না। ফোন বারবার ভাইব্রেট করছিল, কখনো রাহুল, কখনো রিয়া। আমি দেখেও ধরল না। রাতে দরজায় হালকা টোকা পড়ল। কে? আমি মা, রাহুল। আমি দরজা খুললাম। ওর মুখ ক্লান্ত দেখাচ্ছিল, চোখ লাল ছিল, হয়তো কেঁদেছে অথবা অন্তত ঘুমোয়নি। ভেতরে আয়, আমি বললাম। সে ইতস্তত করতে করতে ভেতরে এলো, যেন এই বাড়িটাও আর তার রইল না। সোফার এক কোণে বসে পড়ল। কয়েক সেকেন্ড শুধু ঘড়ির শব্দ শোনা গেল। রিয়া খুব রেগে আছে, সে শেষ পর্যন্ত বলছিল, আপনি জানে শুনে ওকে ইনসাল্ট করেছেন, সবার সামনে নিজের বড়লোক ভাব দেখিয়ে তারপর সাহায্য করতে মানা করে দিলেন। আমি শান্ত স্বরে বললাম, আমি আজ প্রথমবার ওকে আমার আসল রূপ দেখিয়েছি, সেই মা যে শুধু সরি বলে থেমে যায় না। ওর যদি এটাকে ইনসাল্ট মনে হয়, তবে আয়নার বিরুদ্ধেও ওর অভিযোগ থাকবে। মা, আমাদের ওই বাড়ির দরকার ছিল, সে ধীর গলায় বলল। রিয়া সবসময় বলতো, আমার বাবা মা তো আমাদের সাথে আছেন, তারা আমাদের বাড়ি কিনতে সাহায্য করবেন। আমিও ভাবলাম আপনিও। আমি একটু হাসলাম। আমি তো ভেবেছিলাম আমার ছেলের প্রয়োজন হবে শুধু আমার দোয়ার, আমার আশীর্বাদের। কিন্তু মনে হয় আজকালকার বাচ্চাদের মায়ের চেয়ে গ্যারেন্টার বেশি দরকার। ওর চোখে জল এসে গেল। আমি খুব বড় ভুল করেছি মা, বিয়ে, ওয়েডিং সব কিছুতে। আমি জানি আমার আপনাকে আগে জানানো উচিত ছিল, ডাকা উচিত ছিল। কিন্তু রিয়া ও বারবার বলছিল যে ছোট করে বিয়ে করব, ঝামেলা চাই না। আপনার মা তো সবাইকে ডাকতে শুরু করবেন, তখন খরচ বেড়ে যাবে। আর আমি চুপ ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিল পাছে ও রেগে যায়। তাহলে তুই আমার চেয়ে ওর রাগকে বেশি ভয় পাওয়া বেছে নিয়েছিলি। ঠিক আছে, এবার তুই আমার সিদ্ধান্তকে ভয় পা, এতেও তোর ভালোই হবে। মা, আপনি আমাকে সাজা দিতে চান, দিয়ে দিন, কিন্তু লোন। এটা সাজা নয় রাহুল, আমি ওর দিকে ঝুঁকে বললাম। এটা শুধু একটা সীমা। আমি তোর মা, তোর লাইফ টাইম এটিএম নয়। যদি তুই এটুকু বুঝতে না পারিস, তবে তোকে আমি বোঝাতেও পারবো না। আজ আমি শুধু আমার বাকি বছরগুলোকে সুরক্ষিত করছি, যাতে কাল আমাকে কারো ওপর বোঝা হতে না হয়। সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর ভারী গলায় বলল, তাহলে এখন? এখন আমি ঘুমাবো, আমি হালকা ক্লান্ত হাসির সাথে বললাম। আর তুই তোর সিদ্ধান্তের সাথে বাঁচবি। এটা ভাবিস না যে আজ যা হয়েছে তাতে আমার মন খুশি। একজন মায়ের মন কখনো খুশি হতে পারে না যখন সে নিজের ছেলেকে না বলে। কিন্তু যদি আমি আজও হ্যাঁ বলে দিতাম, তবে হয়তো আমার ভেতরে যেটুকু সম্মান বাকি আছে তাও মরে যেত। সে উঠে দাঁড়াল, দরজা পর্যন্ত গেল, তারপর ঘুরে তাকিয়ে বলল, আপনি কি কখনো আমাকে ক্ষমা করতে পারবেন? আমি সত্যি কথাটাই বললাম। সেটা তো হয়তো তুই নিজেই জানিস না। সে কিছু না বলে চলে গেল। ওর চলে যেতেই বাড়িটা আরও খালি লাগল। বয়স এমনিতেই একাকিত্বের চাদর জড়িয়ে দেয়, তার ওপর সন্তানদের দূরে সরে যাওয়া খুব ভারী মনে হতে থাকে। 2-3 দিন শুধু নিস্তব্ধতা ছিল। রাহুল ফোন করেনি, আমিও করিনি। আরতি রোজ ভিডিও কল করত। বাচ্চারা স্ক্রিনের ওপাশ থেকে আমাকে নানি নানি বলে ডাকলে মনটা একটু হালকা হতো। চতুর্থ দিন দুপুর 3টে নাগাদ ফোন বাজল। স্ক্রিনে বার্মাজি লেখা ছিল। হ্যাঁ, বার্মাজি। ওপাশ থেকে তার গলায় অদ্ভুত এক তাড়াহুড়ো ছিল। বিবিজি, এইমাত্র ব্যাংক থেকে কল এসেছিল। ন্যাশনাল ব্যাংকের লোকেরা বলছিলেন যে আপনার নাম আর আপনার প্যান কার্ডের ডিটেলস দিয়ে আরও একটা লোন অ্যাপ্লিকেশন জমা পড়েছে অন্য কোনো ব্রাঞ্চ থেকে। ওনারা ক্রস ভেরিফিকেশনের জন্য আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনি কি নতুন কোনো লোন অ্যাপ্লাই করেছেন। আমার হাত থেকে প্রায় ফোনটা পড়েই যাচ্ছিল। আরও একটা লোন? আমি তো কিছুই করিনি। হ্যাঁ, তাই আমি ওদের পরিষ্কার বলে দিয়েছি যে আপনি কোনো নতুন লোন নেননি। ওনারা ফাইল হোল্ডে রেখেছেন। বিবিজি, আমাকে সরাসরি একটা কথা জিজ্ঞেস করতে হবে। আপনার ছেলে কি আপনার ডিটেল কোথাও ব্যবহার করে থাকতে পারে? গলা শুকিয়ে গেল। এটা তো ওই বলতে পারবে। দেখুন, বার্মাজি গম্ভীর স্বরে বললেন, যদি কেউ আপনার তথ্য আপনার অনুমতি ছাড়াই ব্যবহার করে থাকে, তবে এটা সরাসরি জালিয়াতি আর আইনি মামলা হতে পারে। ব্যাংক পুলিশকেও ইনফর্ম করতে পারে। আমি ফোন রেখে দিল। ঘরের দেওয়ালগুলো যেন আমার উপর ঝুঁকে আসছিল। আমার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। রাহুল কি এতটা নিচে নামতে পারে? রিয়া কি তাকে এমনটা করতে বাধ্য করেছে? নাকি দুজনে মিলে ভেবেছিল বুড়ির আর কী বা জানা থাকবে? আমি তৎক্ষণাৎ রাহুলকে কল করলাম। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, কোনো সাড়া নেই। চতুর্থবার কল করতেই সে তুলে নিল। কি হয়েছে মা? মিটিংয়ে আছি। তুই আমার নামে লোন অ্যাপ্লিকেশন জমা দিয়েছিস? আমার গলা নিজের কানেই অচেনা ঠেকল, ঠান্ডা এবং সরাসরি।
কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। তারপর সে তোতলাতে লাগল, ওটা রিয়া বলছিল যে ওটা স্রেফ ফর্মালিটি, আপনি এমনিতেও ব্যাংকে নিজের ডিটেল দিয়ে দিয়েছিলেন, তাই আমরা যদি অন্য ব্রাঞ্চ থেকে অ্যাপ্লাই করে দিই তবে জলদি অ্যাপ্রুভাল হয়ে যাবে। আমি কি তোকে পারমিশন দিয়েছিল? রিয়া বলেছিল যে আপনি তো সাহায্য করতেই চান, শুধু রেগে আছেন, পরে সই করেই দিতেন তো। আমি তার কথা থামিয়ে দিল, রাহুল, এটা সাহায্য নয়, এটা চুরি। এটা আমার নাম, আমার পরিচয়, আমার শেষ বয়সের সম্বল নিয়ে খেলা। ব্যাংক চাইলে পুলিশ কেস হতে পারে। তুই বুঝতে পারছিস এটা কত বড় অপরাধ? তার নিঃশ্বাস দ্রুত হয়ে এলো। আমি ভয় পেয়ে গিয়েছিল মা। রিয়া কাঁদছিল, বলছিল যদি এই বাড়ি না পায় তবে ও ভেঙে পড়বে, ওর স্বপ্ন শেষ হয়ে যাবে। ও বলল স্রেফ ডিটেলগুলো দিয়ে দিই, পরে মাকে দিয়ে সই করিয়ে নেব। আমি দুর্বল হয়ে পড়েছিল। আমি একটা গভীর নিঃশ্বাস নিলাম। তুই বাড়িতে আছিস? হ্যাঁ, আমাদের ফ্ল্যাটে। আমি আসছি। আমি ফোন কাটলাম। তাড়াতাড়ি ওড়নাটা নিয়ে দরজা বন্ধ করলাম আর একটা অটো ধরে ওই সোসাইটির দিকে রওনা দিল যেখানে রাহুল আর রিয়া ভাড়া থাকত। বড় বড় উঁচু ইমারত, গার্ড, কাঁচের দেওয়াল, ভেতরের দামি সাজসজ্জা। সেই জায়গা যেখানে যেতে সবসময় আমার মনে হতো আমি অন্য কারুর দুনিয়ায় ঢুকে পড়েছি। গার্ড আমাকে চিনে ফেলল। নমস্কার আন্টি, ওপরে যাবেন? সাহেব বাড়িতেই আছেন। আমি হালকা মাথা নাড়লাম আর লিফটের দিকে এগিয়ে গেল। লিফটের আয়না লাগানো দেওয়ালে এক মুহূর্তের জন্য নিজের মুখটা দেখলাম। হালকা ঝুঁকে থাকা পিঠ, ঘাড়ে কুচকানো চামড়া, চোখের নিচে হালকা ফোলা ভাব। কিন্তু সেই চোখে আজ ভয় কম ছিল, প্রশ্ন বেশি। ফ্ল্যাটের দরজা খুলতেই ভেতর থেকে দামি পারফিউমের গন্ধ এলো। রাহুল ঠিক সামনেই দাঁড়িয়েছিল, মুখে ক্লান্তির গভীর ছাপ। ভেতরে আসতে দিবি নাকি সোসাইটির গেটে পুলিশের অপেক্ষা করব? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। সে পিছিয়ে গেল। ভেতরে আসুন মা। ড্রয়িং রুমে সাদা সোফা, কাঁচের সেন্টার টেবিল, দেওয়ালে বড় বড় পেন্টিং, সবকিছুই ম্যাগাজিনের মতো ঝকঝকে ছিল, কিন্তু বাড়ির মতো মনে হচ্ছিল না। রিয়া কোথায়? শপিংয়ে গিয়েছে, সে ধীর গলায় বলল। আচ্ছা, আমি সোফায় বসতে বসতে বললাম। হয়তো ও জানেও না যে ও যখন নতুন পর্দা কিনছে পুলিশ ওর দিকে নজর রাখছে। সে ঘাবড়ে আমার দিকে তাকালো। পুলিশ? ব্যাংক জালিয়াতির রিপোর্ট আগে পাঠিয়ে দিয়েছি, আমি পরিষ্কার বললাম। বর্মাজির ফোন এসছিল। আমি যদি চাই তবে বলতে পারি আমি তোদের পারমিশন দেইনি। তখন ব্যাংক পুলিশ কমপ্লেন করবে আর তোদের দুজনের নামেই কেস হতে পারে, তোর আর রিয়ার। তার মুখের রং উড়ে গেল। মা প্লিজ, আমি মানছি ভুল হয়ে গেছে। আমি ফেসে গিয়েছিল, রিয়া চাপ দিচ্ছিল। আমি ভেবেছিল পরে আপনাকে মানিয়ে নেওয়া যাবে। আমার মনে হয়েছিল আপনি তো আমাদের জন্যই টাকা জমাচ্ছেন। আমি হাত তুললাম। রাহুম, তুই কি ভেবেছিলি তা এখন বলিস না। শুধু এটুকি বল, যদি তোর কোনো বন্ধু তোর নামে লোন নিয়ে নেয়, তোর সই নকল করে, আর তুই পরে জানতে পারিস, তবে তুই কি করতিস? সে চোখ বন্ধ করে নিল। পুলিশে রিপোর্ট করতাম। সাব্বাস, আমি ঠান্ডা স্বরে বললাম। তার মানে তুই ঠিক আর ভুলের পার্থক্য জানিস, তাই আজ বলিস না যে তুই বুঝতে পারিসনি। তুই জেনে শুনেই করেছিস, শুধু মা ট্যাগটা দেখে ভেবেছিস যে এ তো ক্ষমা করেই দেবে। তার চোখ দিয়ে এক এক করে জল পড়তে লাগল। মা, আমি জেলে যেতে চাই না। আমি ভয় পেয়ে গেছি। আমার মনে হচ্ছে সবকিছু হাত থেকে বেরিয়ে যাচ্ছে, বাড়িও, কেরিয়ারও, সম্পর্ক। আমি গভীর নিঃশ্বাস নিলাম। আমার নিজের মনও কাঁপছিল। এ সেই বাচ্চাটি ছিল যে ছোটবেলায় রাতে ভয় পেয়ে আমার বিছানায় এসে ঘুমাত। আজ আমি তাকে দেখছিলাম স্যুট বুট পরা এক মানুষ হিসেবে, কিন্তু ভেতরে সে ততটাই ভীত ছিল। আমি তোকে শেষবারের মতো বাঁচাতে পারি, আমি ধীরে ধীরে বললাম, কিন্তু এটা জেনে রাখ, এটাই শেষবার হবে। এরপর যদি তুই ফের এমন কিছু করিস তবে আমি নিজে তোর বিরুদ্ধে পুলিশে সাক্ষ্য দেব। বুঝতে পেরেছিস? সে তৎক্ষণাৎ মাথা নাড়ল। হ্যাঁ মা, হ্যাঁ, আমি সব কিছু করব, শুধু প্লিজ। আমি ওখান থেকেই বর্মাজিকে ফোন করলাম। তারপর ন্যাশনাল ব্যাংকের ফ্রড ডিপার্টমেন্টের নম্বর নিলাম। নমস্কার, আমি কবিতা দেবী বলছি, আমি সংযত স্বরে বললাম। যে নতুন লোন অ্যাপ্লিকেশন আমার নামে এসেছে সেটা আমার ছেলেই আমার অনুমতি নিয়ে জমা দিয়েছিল। প্রথমবার যখন আপনাদের সাথে কথা হয়েছিল তখন হয়তো ভুলবশত না বলে ফেলেছিল, কিন্তু আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে সে আমার অনুমতি নিয়েই ডিটেল ব্যবহার করেছিল। আপনারা দয়া করে এটাকে জালিয়াতি হিসেবে নেবেন না। ওপাশ থেকে এক ম্যাডাম কিছু আনুষ্ঠানিক প্রশ্ন করলেন। আপনি কি এই বিষয়ে লিখিত সমর্থন দিতে পারবেন? হ্যাঁ, আমি বললাম, আমি লিখেও দিয়ে দেব। কল শেষ হবার পর আমি ফোনটা টেবিলের উপর রাখলাম। রাহুল অবাক হয়ে আমার দিকে তাকাচ্ছিল। আপনি আমার জন্য মিথ্যে বললেন? হ্যাঁ, আমি সরাসরি বললাম। তোর জন্য? না, মা হবার জন্য, কারণ আমি এখনও চাই তোর নাম অপরাধীর জায়গায় বোকা ছেলে হিসেবেই থাক।
কিন্তু মনে রাখিস এটাই শেষবার ছিল যখন আমি তোর ভুল নিজের কাঁধে নিল। আমি বদলে যাব মা, আমি সব ঠিক করে দেব, সে তড়িঘড়ি বলল। বদলে যাওয়া তোর দায়িত্ব। আমি ঠান্ডা গলায় বললাম, আমার নয়। দেখ রাহুল, আমি তোকে ছাড়তে চাই না, কিন্তু এখন নিজেকেও ছাড়তে পারব না। আমি ক্লান্ত হয়ে গেছি প্রতিবার অন্যদের ভুলের বোঝা বইতে বইতে। যদি তুই সত্যিই বদলাতে চাস, তবে সবার আগে নিজের কাছে সত্যি বল। তুই কাকে বিয়ে করেছিস? এমন একজনকে যাকে তুই ভালোবাসিস, নাকি এমন একটা লাইফস্টাইল যাকে তুই দেখাতে চাস? সে কোনো উত্তর দিতে পারল না, শুধু মাথা নিচু করে বসে রইল। ঠিক সেই সময় দরজা খুলল। রিয়া ভেতরে এলো, হাতে অনেকগুলো শপিং ব্যাগ, দামি ব্র্যান্ডের লোগো ঝকঝক করছিল। আমাকে দেখে তার মুখে এক মুহূর্তের জন্য বিস্ময় এলো, তারপর ঠোঁট বেঁকে গেল। ও, আপনি এখানে আছেন আন্টি? আমার তো ভাবাটাই ভুল যে... আমি তার দিকে একবার তাকালাম। এখন ভাবা বন্ধ করো রিয়া, এখন সোনার পালা তোমার। আমি ব্যাংকে ফোন করে দিয়েছি, এবার তোমাদের পুলিশ স্টেশনে দৌড়াতে হবে না। কিন্তু পরের বার যদি তুই আমার নামে কিছু করিস, তবে আমি নিজে তোর ফটো নিয়ে থানায় যাব। বুঝতে পেরেছিস? সে এক মুহূর্তের জন্য সত্যি ভয় পেয়ে গেল। তারপর লজ্জা ঢাকতে বলল, আপনি তো সব কথা নিয়ে নাটক শুরু করে দেন আন্টি। আমরা তো স্রেফ বাড়ির জন্য... যে বাড়ির শুরু মিথ্যে, ধোকার, চুরি দিয়ে হয় না, তা একদিন না একদিন ভাঙবেই। আমি পরিষ্কার বললাম, আমি এমন বাড়ির জন্য নিজের নাম নোংরা করব না। আমি উঠলাম, ব্যাগটা কাঁধে নিলাম। আর হ্যাঁ রিয়া, যেদিন তুই সত্যি আন্টির জায়গায় মা বলে আমাকে ডাকবি, হয়তো সেদিন তোর ব্যবহারও বদলে যাবে। আপাতত আমি শুধু এটুকু জানি যে তুই আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়েছিস, আর আমি এবার তাকে নিজে ফিরিয়ে আনব। টাকা দিয়ে নয়, সত্যি দিয়ে। আমি পেছন ফিরে না তাকিয়েই বেরিয়ে এলো। লিফটে একলা দাঁড়িয়েছিল। আইসক্রিমের পোস্টারের সামনে হাসি খুশি বাচ্চা দেখা যাচ্ছিল। আমার চোখে রাহুলের ছোটবেলা ঘুরছিল। বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গিয়েছিল। শরীর ভেঙে আসছিল, কিন্তু মনে এক অদ্ভুত হালকা শূন্যস্থান ছিল, যেখানে হয়তো কষ্ট জমতে পারত, অথবা নতুন কিছু জন্মাতে পারত। পরের 2 সপ্তাহ একদম নিস্তব্ধতায় কাটল। না রাহুল ফোন করল, না আমি। আরতি মাঝে মাঝে জিজ্ঞেস করত, কিছু খবর পেলে? আমি প্রতিবার মাথা নেড়ে বলতাম, না, হয়তো ওর সময় দরকার। 3য় সপ্তাহের এক কনকনে সকাল। নভেম্বরের বাতাসে হালকা ঠান্ডা ভাব ছিল। আমি আবার আমার বাগানে ঝুঁকে শুকনো গাছগুলো তুলছিলাম। আমার কোমর আবার ব্যথায় টান ধরছিল, কিন্তু আজকাল আমি ব্যথার চেয়ে অভ্যাসবশতই বেশি ঝুঁকি। তখনই গলিতে একটা পুরনো হালকা গড়গড় করা গাড়ি এসে থামল। আওয়াজটা একটু আলাদা মনে হলো। আমি উঠে দেখলাম, সামনে একটা ছোট্ট ধূসর রঙের পুরনো গাড়ি ছিল। কোনো দামি ব্র্যান্ড নেই, জৌলুস নেই। তা থেকে রাহুল নামল। জিন্স আর সাধারণ শর্ট পরা, হাত পকেটে রাখা, মুখ ক্লান্ত, কিন্তু চোখ দুটো পরিষ্কার। সে গেটের সামনে এসে দাঁড়িয়ে গেল, যেন ঠিক করতে পারছিল না ভেতরে আসবে কিনা। ভেতরে আয়, আমি মাটি মাখা হাত ঝাড়তে ঝাড়তে বললাম। গলির লোক এখনো জানে না তুই কি করেছিস। ওদের নজরে তুই এখনো কবিতা দিদির ছেলেই আছিস। সে হালকা হাসল, তারপর গম্ভীর হয়ে গেল। মা, আমি একটা খবর দিতে এসেছি। আমি আন্দাজ করলাম, কি, বাড়ি পেয়ে গেছিস নাকি? ব্যাংক থেকে আবার ফোন এসেছে? সে মাথা নাড়ল, না, আমি বাড়ি ছেড়ে দিয়েছি। রিয়াকেও। আমি মাটির ওপরেই দাঁড়িয়ে রইল। হাওয়া যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আমি ডিভোর্সের জন্য পেপার ফাইল করে দিয়েছি, সে ধীরে ধীরে বলল। আমি আর ওর সাথে থাকব না। আমি জানতে চাই মা, এত কিছুর পরেও কি তোমার বাড়িতে, তোমার হৃদয়ে আমার জন্য সামান্য একটু জায়গা পাওয়া যেতে পারে? আমার নিঃশ্বাস দ্রুত হয়ে এলো। কত বছর আগে আমি তাকে কোলে তুলে নিয়েছিল, আজ সে প্রায় নুইয়ে পড়া অবস্থায় রিক্ত হাতে আমার সামনে দাঁড়িয়েছিল। তার সেই পুরনো গড়গড়ে গাড়ির মতো তার জীবনটাও এখন আর ঝকঝকে লাগছিল না, কিন্তু হয়তো প্রথমবার তার সত্যি মনে হচ্ছিল না। আমি মাটি মাখা হাত ওড়নায় মুছলাম। আমার ভেতরে গভীরে একটা প্রশ্ন জাগল, সে কি সত্যিই বদলে গেছে, নাকি এটাও কোনো নতুন নাটক? সে যেন আমার মনের কথা পড়ে ফেলল। আমি জানি আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, আর হয়তো আপনার এখনই জবাব দেওয়া উচিত নয়, কিন্তু একটা কথা আমি পরিষ্কার বলতে এসেছি মা। আমি এখন আর আপনার টাকা দিয়ে কিছুই চাই না। আপনি চাইলে আপনার সব জমানো পুঁজি অন্য কাউকে দিয়ে দিন, আমার শুধু আপনাকে চাই। তার গলা ভেঙে এলো। আমি ওর দিকে তাকালাম, তারপর ওর পেছনের সেই পুরনো গাড়িটার দিকে। হয়তো আমার গল্পের আসল পরীক্ষা এখন শুরু হচ্ছিল, মা এবং নারীর মধ্যে, হৃদয় আর মস্তিষ্কের মধ্যে। আমি গভীর নিঃশ্বাস নিলাম, কোমর সোজা করলাম। ভেতরে আয় রাহুল,
আমি অবশেষে বললাম, চা তো খেতেই পারি, বাকি সিদ্ধান্ত পরে হবে। সে ধীরে ধীরে সিগি বেয়ে আমার পেছনে পেছনে ঘরের ভেতর এলো। সে সেদিন জানত না, আর হয়তো আমিও জানতাম না, যে এটা শুধু আমাদের মধ্যে এক নতুন অধ্যায় নয়, এটা আমার জীবনের বদলে যাওয়া নিয়মের শুরু ছিল। রাহুল আমার পেছনে পেছনে ঘরের ভেতর এলো, যেন প্রতি পদে ভাবছে আমার সত্যি ভেতরে আসার অধিকার আছে কিনা। আমি রান্নাঘরে গেলাম, কেটলিতে জল বসালাম, দানাদার চা আর একটু আদা কুচিয়ে দিল। চায়ের ভাপের সাথে এত বছরের স্মৃতিও উপরে উঠে আসতে লাগল। সেই বাচ্চাটির স্মৃতি যে একসময় বলতো, মাম্মি আরেকটা রুটি বলে হাসত, আর আজ সেই মানুষটি এসেছে বলতে, মা শুধু আমাকে ক্ষমা করে দাও। আমি ট্রেতে দুটো কাপ নিয়ে বাইরে এলো। রাহুল ডাইনিং টেবিলের ধারে বসেছিল, কনুই হাঁটুর উপর রাখা, যেন কোনো মাস্টারের সামনে ভুল কবুল করতে এসেছে। চিনি কতটা? আমি লৌকিক একটা প্রশ্ন করলাম। যতটা আপনি নিজের জন্য দেন। সে মাথা না তুলেই বলল, এখন আমাকে আপনার মতোই শিখতে হবে। আমি চা ওর সামনে রাখলাম। তো বল, কি হয়েছে? তুই বললি তুই বাড়ি ছেড়ে দিয়েছিস, রিয়াকেও? সে কাপটা 2 হাতে ধরল, কিন্তু চুমুক দিল না। রিয়া সত্যিটা কোনোদিন বুঝতে পারেনি মা। ব্যাংকের ওই ঘটনার পর ও শুধু এই কথাতেই আটকে রইল যে আপনার মা আমাকে কিভাবে বেইজ্জত করলেন। এত লোকের সামনে যদি উনি সত্যিই বড়লোক হন, তবে আমাদের বাড়ি পাইয়ে দিতে সমস্যা কোথায়? আমি প্রথমবার ওকে এটাও বলতে শুনলাম যে তোমার মায়ের মৃত্যুর পর তো সবকিছু আমাদেরই হবে, এখন থেকে এত নাটক কেন? আমার বুকে একটা ঠান্ডা কাঁটা বিঁধল, কিন্তু আমি চুপ রইলুম। সেদিনই আমার মনে হলো কিছু একটা ভেঙে যাচ্ছে। সে কাঁপানো গলায় বলল, আমার মনে হলো আমি এমন এক মানুষের সাথে থাকছি যে আমার কষ্টের চেয়ে আমার উপর লেখা টাকার অঙ্ক বেশি দেখে। আর সবচেয়ে বেশি কষ্ট এই কারণে হলো যে আমি আপনাকেও তেমনই ভেবেছিলুম, শুধু একটা অঙ্কের মতো। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, তারপর তুই কি করলি? আমি ওকে বললাম, আমার মা কোনো লটারি নয় যে তুমি জিততে এসেছো। ও চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো, জিনিসপত্র ছুঁড়তে লাগলো, বলল যদি তোমার মা লোন না করায় তবে তুমি কোনো কাজের ন, আমি তোমার সাথে কেন থাকব? রাহুলের চোখ ভিজে এলো। সে রাতেই আমি ঘর ছেড়ে দিল। বন্ধুদের সাহায্যেই পুরনো গাড়িটা কিনলাম, একটা সস্তা ঘর ভাড়া নিয়ে নিলাম। এখন আমি ওখানেই একলা থাকি, কিন্তু অন্তত আমি আমার সিদ্ধান্তের বোঝা নিজে বইছি। আমি চায়ের চুমুক দিল। আদা গলায় হালকা ওম্বিয়ে নিচে নেমে গেল। আর এই সব করার পরেও তুই আমাকে বলছিস তুই টাকা চাস না? আমি সরাসরি প্রশ্ন করলাম। না মা। সে তৎক্ষণাৎ মাথা নাড়ল। আমি নিজের হিসেব নিজে পরিষ্কার করতে শুরু করেছি। আমি ব্যাংকে গিয়ে সব ক্রেডিট কার্ডের ডিটেল বের করেছি। রিয়ার নামে যা যা ছিল ওকে পরিষ্কার বলে দিয়েছি যে আমি ওর জন্যে আর কোনো নতুন ঋণ নেব না। যতটা আমার আমি ধীরে ধীরে শোধ করে দেব। হয়তো অনেক বছর লাগবে, কিন্তু আমি চেষ্টা করব। আমি শুধু আপনার সাথে সম্পর্কটা ঠিক করতে চাই, টাকা নয়। কিছুক্ষণ ঘরে শুধু চামচের হালকা আওয়াজ শোনা গেল। আমি মনে মনে আমার স্বামীকে স্মরণ করলাম। দেখ, তোর ছেলের মধ্যে এখনও একটু তোর মতো তেজ বাকি আছে, এখনও পুরোপুরি মরেনি। একটা কথা আমি পরিষ্কার বলবো রাহুল, যদি তুই ভাবিস আজ ক্ষমা চাইবি আর কাল থেকে সব আগের মতো হয়ে যাবে, তবে তা হবে না। আমার ভেতরেও চোট লেগেছে, তা সারতে সময় লাগবে। কিন্তু তুই ফিরে এসেছিস, সততার সাথে বসে আছিস, আজ প্রথমবার টাকা নয় মা চাইছিস, এটা আমার কাছে ছোট নয়। সে ধীর গলায় বলল, তাহলে কি আমি একটা সুযোগ পেতে পারি? আমি হালকা নিঃশ্বাস ছাড়লাম। সুযোগ তো তুই পেয়ে গেছিস বাবা, চায়ের কাপ তোর সামনে আছে, বাড়ির দরজাও। এখন ভবিষ্যতে তুই কি করিস সেটাই ঠিক করবে এই দরজা তোর জন্য কতটা খোলা থাকবে। তার চোখে কিছুটা আলো ফিরল। আমি চেষ্টা করব মা, রোজ ফোন করব, মিথ্যে বলবো না, টাকার ব্যাপার নিজে সামলাবো। সাহায্য চাইতেও হলে সম্মানের সাথে চাইব, জোর খাটিয়ে নয়। ফোন রোজ করিস না। আমি হালকা হেসে তাকে থামালাম, কিন্তু সপ্তাহে একবার অবশ্যই করিস। যেদিন তুই নিজের সমস্যা নয় নিজের খুশিও আমার সাথে ভাগ করে নিতে শুরু করবি, সেদিন বুঝব তুই বদলাচ্ছিস। পরের কয়েক মাস আমাদের মধ্যে ধীরে ধীরে ছোট ছোট সুতোর মতো কাটল। রাহুল বলেছিল আমি প্রতি সপ্তাহে ফোন করব। শুরুতে সে সংকোচ করে একটা একটা শব্দ বলতো, কেমন আছো মা, আমি এটা করলাম ওটা করলাম। আমিও জানে শুনে টাকার কথা তুলতাম না, শুধু জিজ্ঞেস করতাম ঠিকমতো খাবার খাচ্ছিস কিনা, গাড়ি বেশি জোরে চালাবি না, ওষুধ নিয়েছিস কিনা। এক রবিবার সে হঠাৎ বলল, মা যদি আপনার খারাপ না লাগে তবে কি আপনি আমার ঘরে আসতে পারেন? আমি চাই আপনি দেখুন আমি এখন কিভাবে থাকছি, কোনো দেখানো নেই, যেমন আছি তেমনই। আমি মনে মনে হালকা ভয় অনুভব করলাম। সন্তান বদলানোর যতই চেষ্টা করুক, পুরনো ব্যথা মন থেকে পুরোপুরি যায় না। কিন্তু ভাবলাম
আমি যদি নড়াচড়া করতে অস্বীকার করি তবে কি মানে? পরের দিন আমি সেই নতুন জায়গায় পৌঁছলাম। এবার কোনো গার্ড ছিল না, কোনো ঝকঝকে লবি ছিল না। ছোট পুরনো বাড়ি, 3 তলায় ঘর, সিঁড়ির রেলিংয়ে শুকনো কাপড় ঝুলছিল। আমি সিঁড়ি বাইতে বাইতে একটু হাঁপিয়ে গেলাম। কোমর বিদ্রোহ করল, কিন্তু মন হালকা ছিল। রাহুল দরজা খুলল। ঘরে একটা সাধারণ তক্তপোষ, ছোট একটা টেবিল, 2টো প্লাস্টিকের চেয়ার, গ্যাস উনুন আর বাসনের একটা ছোট স্ট্যান্ড ছিল। দেওয়ালে একটা ক্যালেন্ডার আর একটা কোণ, যেখানে হয়তো সে ভগবানের ছবি লাগাতে ভুলে গিয়েছিল। দেখুন মা, সে হালকা লজ্জা আর গর্বের সাথে বলল, এটা আমার নতুন বাড়ি। ছোট, কিন্তু ভাড়া নিজের ক্ষমতায় দিই। এখানে কোনো বাড়তি জিনিস নেই, যা আছে তা প্রয়োজনের। আমি চারপাশ দেখে বললাম, এই ঘর বড়লোকদের সোসাইটির চেয়ে অনেক বেশি সত্যি মনে হচ্ছে। ওখানে জ্যাল্লা ছিল, এখানে শান্তি আছে। রাহুই হাসার চেষ্টা করল। একটু রং করিয়ে নেব, তাহলে আরও ভালো লাগবে। আমি তক্তপোষে বসলাম। কাঠের পাটাননগুলো হালকা আওয়াজ করল, কিন্তু বিছানাটা আমার মাটির সাথে যুক্ত বলে মনে হল। তুই কাজে যাচ্ছিস? হ্যাঁ, সে জানালো। কোম্পানিতে আমি বসের সাথে নিজে কথা বলেছি যে আমি কিছুদিনের জন্য ওভারটাইম শিফট নিতে চাই, যাতে পুরনো ধারগুলো ধীরে ধীরে শোধ করতে পারি। উনি প্রথমে তো অবাক হয়ে দেখলেন, তারপর বললেন, অন্তত তুই সত্যিটা বললি, এটাই বড় কথা। এখন মাসে 2-3 দিন এক্সট্রা কাজ করে নি। ক্লান্তি হয়, কিন্তু রাতে ঘুমও গভীর হয়। আমি মনে মনে ভগবানকে ধন্যবাদ দিলাম। হয়তো এই ধাক্কাজারি ওর প্রয়োজন ছিল। সেদিন বাড়ি ফিরে আমি প্রথমবার আমার আলমারি খুললাম আর উপরে রাখা ফাইলটা বের করলাম। সেই ফাইল, যাতে আমার সব ইনভেস্টমেন্টের কাগজ ছিল। এত বছর আমি ওগুলো খুব কমই ছুঁয়েছি, কারণ ওগুলো আমার কাছে স্রেফ কাগজ ছিল, নিঃশ্বাস নয়। আমি প্রতিটা পাতা মন দিয়ে দেখলাম। ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, ছোট একটু সম্পত্তি, সব মিলে সেই পরিমাণ টাকাই দাঁড়াত, যার অঙ্ক দেখে রিয়ার হুঁশ উড়ে গিয়েছিল। আমি সারা জীবন এই ভেবে সঞ্চয় করেছি, নিজেকে বলেছি যে বৃদ্ধ বয়সে কারো সামনে হাত পাততে না হয়। এখন ভগবান যদি আমাকে এত দিয়েছেন, তবে সামান্য কিছু নিজের উপরও খরচ করতে পারি। পরের সপ্তাহে আমি যে কাজটা করলাম, তা হয়তো লোকেদের কাছে ছোট মনে হতে পারে, কিন্তু আমার জন্য অনেক বড় ছিল। আমি নিজের জন্য নতুন চশমা বানালাম, ডাক্তারকে দিয়ে পুরো চেক আপ করালাম, পুরনো ফ্রিজটা বদলে নিলাম আর একটা হালকা রেশমি শাড়ি কিনলাম, নীল রঙের শাড়ি, যেটা আমার স্বামী পছন্দ করতেন। যখন আমি সেই শাড়ি পরে আয়নায় নিজেকে দেখলাম, মনে হলো, হ্যাঁ, আমি বৃদ্ধা, ঝুঁকেও গিয়েছি, কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। আমার ভেতরে এখনও কিছুটা আলো বাকি আছে। সময় ধীরে ধীরে বয়ে গেল। শীত পেরিয়ে গ্রীষ্ম, তারপর বর্ষা। রাহুল এখন নিয়ম করে ফোন করত, কখনো কখনো অমনি এসে বসে থাকত। মা, আমি আমার ঘরে একা হয়ে যাই, এখানে এসে মনে হয় নিঃশ্বাস বুক ভরে নিতে পারছি। একদিন সে ইতস্তত করে বলল, মা, আমি আপনাকে একজনের সাথে দেখা করাতে চাই, যদি আপনার খারাপ না লাগে। আমি মজা করে বললাম, আবার কোনো রিয়া টাইপ নয় তো? সে হাসল, না মা, এবার আমি অন্য কারোর জ্যাল্লা দিয়ে নয়, নিজের চোখে দেখছি। কিছুদিন পর সে একটা মেয়ের সাথে বাড়িতে এলো। মেয়েটি ভেতরে এসেই আমার পা ছুল। নমস্কার আন্টি নয়, নমস্কার মা। আমি একটু অবাক হল। তার নাম রেশমি। সাধারণ সুতির শাড়ি, চুল সুন্দর করে বাঁধা, চোখে পরিষ্কার হাসি। সে একটা সরকারি স্কুলে বাচ্চাদের পড়াত। রেশমি নিজেই বলল, রাহুলজি আমাকে আপনার সম্পর্কে অনেক কিছু বলেছেন। উনি এটাও বলেছেন আপনি কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে বাচ্চাদের বড় করেছেন। আমি আপনার থেকে শিখতে চাই, ভবিষ্যতের জন্য সঞ্চয় কিভাবে করতে হয়, যাতে আমরাও কাল কারোর ওপর বোঝা না হই। আমি মনে মনে ভাবলাম, প্রথম বউটির শুধু আমার কাছ থেকে বাড়ি দরকার ছিল, এ আমার শেখানো পথ চায়। আমরা একসাথে বসে চা খেলাম, সাধারণ গল্প করলাম, আবহাওয়া, বাচ্চা, স্কুল নিয়ে। রেশমি একবারও টাকা, প্রপার্টি বা অঙ্কের কথা তুলল না, শুধু বলল, আমি চাই রাহুল নিজের পরিবারের সাথে ঠিকমতো যুক্ত হোক। আমার দামি জিনিসের চেয়ে ঘরের ভেতরের শান্তি বেশি দরকার। সেই রাতে ওরা যখন চলে গেল, আমি ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে বললাম, ধন্যবাদ, এবার তুমি যদি আমার থেকে সব কিছু কেড়েও নাও, আমি অভিযোগ করব না। প্রায় 1 বছর পর রাহুল ফোনে বলল, মা, আমরা ভেবে নিয়েছি, আমরা বিয়ে করতে চাই,
কিন্তু এবার কোনো রেজিস্ট্রার অফিস বা কোনো গোপন ম্যারেজ হবে না। তাহলে কেমন হবে? আমি জিজ্ঞেস করলাম। প্রথম ফোন আপনাকে, সে হাসতে হাসতে বলল। সবার আগে তারিখ আপনি বাঁচবেন, পণ্ডিত মশায়ের সাথে আপনি কথা বলবেন, আর সবথেকে সামনের চেয়ারটা সবার আগে আপনার জন্য রাখা হবে। আপনি থাকলেই এই বিয়ে হবে, না হলে নয়। আমার চোখে জল এসে গেল। বয়সের সাথে জল তাড়াতাড়ি চলে আসে, কিন্তু সেদিন তা কষ্টের ছিল না, স্বস্তির ছিল। আমরা মিলে একটা ছোট মন্দিরের প্রাঙ্গণে বিয়ের আয়োজন ঠিক করলাম। খুব বড় কিছু নয়, দুপক্ষ মিলে প্রায় ৩০ জন। কোনো ভারী সাজসজ্জা নেই, শুধু ফুলের মালা, কিছু আলপনা আর হালকা সঙ্গীত। রেশমি পরিষ্কার বলেছিল, আমার হীরের দরকার নেই, শুধু এমন লোক চাই যারা মন থেকে আসবে। বিয়ের দিন আমি সেই নীল শাড়িটাই পরলাম যেটা নিজের জন্য কিনেছিল। আরতি আমার চুল ঠিক করে বেঁধে দিল। নাতি নাতনিরা আমার গলায় ঝুলে থাকল, দিদা তোমাকে কত সুন্দর লাগছে। মন্দিরের আঙিনায় যখন বিয়ের পাক শুরু হল, পণ্ডিত মশাই এক মুহূর্তের জন্য আমাকে ডাকলেন। মা, আপনিও এখানে এসে কলসের পাশে বসুন, আপনিই তো এদের জন্য সবথেকে বড় সাক্ষী। আমি ওখানে বসলাম, আর আমার ভেতরে যেন একটা পুরনো ক্ষত ধীরে ধীরে ভরতে লাগল। গত বছরের সেই বিয়ের ছবিগুলো, যেখানে আমি ফটোতেও ছিল না, সেগুলো আমার মাথায় এলো, তারপর ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল। বিয়ে সম্পন্ন হওয়ার পর রাহুল আমার কাছে এলো। সবার সামনে সে আমার পা ছুল, তারপর মাইক নিয়ে বলল, আজ যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি, তবে সেটা আমার মায়ের জন্যে, শুধু তার টাকার জন্যে নয়, তার শিরদরার জন্যে, যা বয়সের ভারে ঝুঁকেছে ঠিকই, কিন্তু ভেঙে যায়নি। আমি তাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তিনি তবুও আমাকে একটা সুযোগ দিয়েছেন। আমি কথা দিচ্ছি, এখন থেকে তার সম্মানকে আমি কখনো নিজের স্বার্থে ব্যবহার করব না। লোকেরা হাততালি দিল। রেশমি আমার পাশে বসে ধীরে ধীরে বলল, মা, আমাকেও এরকম হতে হবে, যাতে বুড়ো বয়সেও আমার সন্তান বলতে পারে যে আমার মা কখনো নিজের সম্মান সস্তায় বিক্রি করেননি। সে রাতে আমি বাড়ি ফিরলাম। ক্লান্ত ছিল, কিন্তু মনে সন্তোষ ছিল। আমি আমার ফাইলটা আবার বের করলাম, যাতে আমার সব জমানো পুঁজির কাগজ ছিল। পরের সপ্তাহে আমি উকিলের কাছে গিয়ে আমার উইল বদলালাম। আমি লিখলাম, আমার সম্পত্তি আমার সন্তানরা কেবল এই কারণে পাবে না যে তাদের নাম আমার সন্তানদের তালিকায় আছে। তারা এটা এই জন্য পাবে কারণ তারা আমাকে সারা জীবন সম্মান দিয়েছে। নাম দুজনেরই ছিল, রাহুল আর আরতি, কিন্তু সাথে আরও একটা লাইন লিখিয়ে দিল, যদি ভবিষ্যতে কেউ আমাকে চাপে ফেলে, বেইজ্জত করে বা ধোঁকা দিয়ে আমার সিদ্ধান্ত বদলাতে বাধ্য করার চেষ্টা করে, তবে তার ভাগের অংশ কমিয়ে দেওয়া হবে। উকিল হেসে বললেন, কবিতাজি, আপনি তো খুব পরিষ্কার শব্দে নিয়ম বানিয়ে দিলেন। আমি হেসে বললাম, সারা জীবন আমি যে বন্ধুত্ব, আত্মীয়তা, সব বিশ্বাসের বাঁধনে বেঁধেছিলাম, তা আজ ভাঙতে ভাঙতে বেঁচেছে। টাকা তো আবার তৈরি হতে পারে, কিন্তু সম্মান একবার চলে গেলে ফেরে না। এই জন্যই লিখেছি, আমি আগে নিজের সম্মানের উত্তরাধিকারী, তারপর অন্যের দাতা। আজ যখন আমি এই গল্প শোনাচ্ছি, আমার বয়স ৬৭ পেরিয়ে গেছে। কোমর আরও একটু ঝুঁকে গিয়েছে, ঘাড়ের বলিরেখা আরও গভীর হয়েছে, কিন্তু আমার হৃদয় এখন আগের চেয়ে বেশি টানটান হয়ে দাঁড়িয়ে আছে। রাহুল প্রতি রবিবার ফোন করে, কখনো রেশমির সাথে এসে আমার বাড়ির ভাঙা দেওয়ালে নতুন করে চুনকাম করে দেয়, উপরের ট্যাঙ্কি পরিষ্কার করে দেয়। আরতি তার বাচ্চাদের নিয়ে আসে, রান্নাঘরে আমাকে সাহায্য করে। আমরা সব বসে চা খাই, হাসি, আর আমি ভাবি, যদি আমি সেদিন ব্যাংকে ভয় পেয়ে সই করে দিতাম, তবে হয়তো আজ আমিও কোনো কোণে বসে নিজের উপর রাগ করতে থাকত। কিন্তু আমি সেদিন প্রথমবার নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, আমি কারুর লোভের সিঁড়ি হব না। হতে পারে আপনার জীবনেও কোনো রাহুল আছে, ছেলে, মেয়ে, বউ, জামাই, বন্ধু বা অন্য কেউ, যে আপনাকে শুধু আপনার টাকা বা আপনার সুবিধার চোখে দেখে। হতে পারে আপনিও প্রায়ই নিজেকে বলেছেন, চলো মেনে নি, ছেড়ে দিই। কিন্তু মনে রাখবেন, বুদ্ধিমান হওয়া আলাদা কথা, আর নিজেকে মিটিয়ে দেওয়া আলাদা। আসল প্রতিশোধ সবসময় চিৎকার করে নয়, স্তব্ধতা দিয়ে পাওয়া যায়। যখন আপনি পরিষ্কার শব্দে না বলতে শেখেন, যখন আপনি আপনার কষ্টের উপার্জনকে সম্মানের সাথে যুক্ত করেন, যখন আপনি আপনার সম্মানকে কারুর কান্না, ভয় দেখানো বা গিল্ট ট্রিপের উপরে রাখেন, তখনই আপনি সত্যি জেতেন। সে কাপটা 2 হাতে ধরল, কিন্তু চুমুক দিল না। রিয়া সত্যিটা কোনোদিন বুঝতে পারেনি মা। ব্যাংকের ওই ঘটনার পর ও শুধু এই কথাতেই আটকে রইল যে আপনার মা আমাকে কিভাবে বেইজ্জত করলেন। এত লোকের সামনে যদি উনি সত্যিই বড়লোক হন, তবে আমাদের বাড়ি পাইয়ে দিতে সমস্যা কোথায়?
আমি প্রথমবার ওকে এটাও বলতে শুনলাম যে তোমার মায়ের মৃত্যুর পর তো সবকিছু আমাদেরই হবে, এখন থেকে এত নাটক কেন? আমার বুকে একটা ঠান্ডা কাঁটা বিঁধল, কিন্তু আমি চুপ রইলুম। সেদিনই আমার মনে হলো কিছু একটা ভেঙে যাচ্ছে। সে কাঁপানো গলায় বলল, আমার মনে হলো আমি এমন এক মানুষের সাথে থাকছি যে আমার কষ্টের চেয়ে আমার উপর লেখা টাকার অঙ্ক বেশি দেখে। আর সবচেয়ে বেশি কষ্ট এই কারণে হলো যে আমি আপনাকেও তেমনই ভেবেছিলাম, শুধু একটা অঙ্কের মতো। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, তারপর তুই কি করলি? আমি ওকে বললাম, আমার মা কোনো লটারি নয় যে তুমি জিততে এসেছ। ও চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো, জিনিসপত্র ছুঁড়তে লাগলো, বলল, যদি তোমার মা লোন না করায় তবে তুমি কোনো কাজের ন, আমি তোমার সাথে কেন থাকব? রাহুলের চোখ ভিজে এলো। সে রাতেই আমি ঘর ছেড়ে দিল। বন্ধুদের সাহায্যেই পুরনো গাড়িটা কিনলাম, একটা সস্তা ঘর ভাড়া নিয়ে নিলাম। এখন আমি ওখানেই একলা থাকি, কিন্তু অন্তত আমি আমার সিদ্ধান্তের বোঝা নিজে বইছি। আমি চায়ের চুমুক দিল। আদা গলায় হালকা অম্বিয়ে নিচে নেমে গেল। আর এই সব করার পরেও তুই আমাকে বলছিস তুই টাকা চাস না? আমি সরাসরি প্রশ্ন করলাম। না মা। সে তৎক্ষণাৎ মাথা নাড়ল। আমি নিজের হিসেব নিজে পরিষ্কার করতে শুরু করেছি। আমি ব্যাংকে গিয়ে সব ক্রেডিট কার্ডের ডিটেল বের করেছি। রিয়ার নামে যা যা ছিল ওকে পরিষ্কার বলে দিয়েছি যে আমি ওর জন্যে আর কোনো নতুন ঋণ নেব না। যতটা আমার আমি ধীরে ধীরে শোধ করে দেব। হয়তো অনেক বছর লাগবে, কিন্তু আমি চেষ্টা করব। আমি শুধু আপনার সাথে সম্পর্কটা ঠিক করতে চাই, টাকা নয়। কিছুক্ষণ ঘরে শুধু চামচের হালকা আওয়াজ শোনা গেল। আমি মনে মনে আমার স্বামীকে স্মরণ করলাম। দেখ, তোর ছেলের মধ্যে এখনও একটু তোর মতো তেজ বাকি আছে, এখনও পুরোপুরি মরেনি। একটা কথা আমি পরিষ্কার বলবো রাহুল, যদি তুই ভাবিস আজ ক্ষমা চাইবি আর কাল থেকে সব আগের মতো হয়ে যাবে, তবে তা হবে না। আমার ভেতরেও চোট লেগেছে, তা সারতে সময় লাগবে। কিন্তু তুই ফিরে এসেছিস, সততার সাথে বসে আছিস, আজ প্রথমবার টাকা নয় মা চাইছিস, এটা আমার কাছে ছোট নয়। সে ধীর গলায় বলল, তাহলে কি আমি একটা সুযোগ পেতে পারি? আমি হালকা নিঃশ্বাস ছাড়লাম। সুযোগ তো তুই পেয়ে গেছিস বাবা, চায়ের কাপ তোর সামনে আছে, বাড়ির দরজাও। এখন ভবিষ্যতে তুই কি করিস সেটাই ঠিক করবে এই দরজা তোর জন্য কতটা খোলা থাকবে। তার চোখে কিছুটা আলো ফিরল। আমি চেষ্টা করব মা, রোজ ফোন করব, মিথ্যে বলবো না, টাকার ব্যাপার নিজে সামলাবো। সাহায্য চাইতেও হলে সম্মানের সাথে চাইব, জোর খাটিয়ে নয়। ফোন রোজ করিস না, আমি হালকা হেসে তাকে থামালাম, কিন্তু সপ্তাহে একবার অবশ্যই করিস। যেদিন তুই নিজের সমস্যা নয় নিজের খুশিও আমার সাথে ভাগ করে নিতে শুরু করবি, সেদিন বুঝব তুই বদলাচ্ছিস।